আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লড়াইটা ছিল ৮ দিনের আশা নৈরাশ্যের এক লড়াই। তারপর মৃত্যুকেই বেছে নিল শিশু আসিয়া। আরও একবার কাঁদল গোটা বাংলাদেশ। হতবিহ্বল বাকরুদ্ধ পরিবার ও গ্রামবাসী জানালো, কেবল দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারই তারা চান। এদিকে দ্রুত বিচারের নির্দেশ দিলেন শোকে মুহ্যমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অজিত আইচের ক্যামেরায় বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার প্রত্যন্ত মফস্বল গ্রাম জারিয়া। এই গ্রামের বৃক্ষ শোভিত আঁকাবাঁকা পথে শিশু আসিয়ার যে দুরন্ত শৈশব কেটেছিল, সেই পথেই আজ তার অন্তিম যাত্রা হলো। তার এই শেষ বিষাদ যাত্রায় চোখের পানি ফেলে সঙ্গী হয়েছিল মা বাবা সহ গোটা গ্রামবাসী। আসিয়ার এই মহাপ্রস্থান আয়োজনে যোগ দিয়েছিল তার সহপাঠীরাও। কান্নায় ও শোকে মুহ্যমান ছিল তারা। মাগুরা স্টেডিয়ামের পরে নিজ গ্রামে হয়েছে দ্বিতীয় জানাজা। তার মৃত্যুতে বিহবল বাকরুদ্ধ গোটা গ্রামবাসী। শোক জানাতেও যেন পর্যাপ্ত শব্দ নেই তাদের। মানে সকল শিশুদের যে নির্যাতন করছে যারা যারা সবাইকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর যেন শাস্তি কার্যকারী হয় এই বাংলাদেশের বুকে। ইমিডিয়েটলি না হলে জনসম্মুখের মধ্যে ছেড়ে দিতে হবে, ওর গর্দান ফেলে দিতে হবে। শোকাকুল ক্রুদ্ধ স্বজনরা জানালেন, কেবল দ্রুত দৃষ্টান্তমূলক বিচারই তারা দেখতে চান। আপনি অতি অবিলম্বে এর বিচার চাই, কঠিনতা বিচার চাই। আসিয়ার সাথে যে নির্যাতন হয়েছে, আমরা মাগুরাবাসী সবাই লজ্জিত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচার চেয়েছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। বিচারের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন পুলিশ সদস্যরাও। তা আমরা আশা করব যে হাইকোর্টের নির্দেশনাকে মাথায় রেখে সংশ্লিষ্ট বিচারিক আদালত অতি দ্রুততম সময়ে এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার করবে। ক্রোমোজোমের সাথে আপনার ডিএনএর সাথে আর একটা ডিএনএ ম্যাচ করে নাও, আর ওইটা তাড়াতাড়ি করে দেবে। এবং সিআইডির যারা এক্সপার্ট আছে তারা নিরলসভাবে দিনরাত কাজ করছে এবং আশা করি খুব দ্রুততার সাথে কাজটা হবে। আসিয়ার পরিণতি কেউ বরণ না করুক, সব শিশু নিরাপদ থাকুক, এমন প্রত্যাশাই সবার। ইফতেখার রেজা, জারিয়া, শ্রীপুর, মাগুরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু আসিয়ার মৃত্যুর খবরে অভিযুক্ত ধর্ষকদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টার দিকে স্থানীয়রা প্রথমে পৌর এলাকার ওই বাড়িটিতে ভাঙচুর চালায়। তারপর বাড়িতে আগুন দেয়। কাউকে সেখানে আগুন নেভাতে দেখা যায়নি। স্থানীয়রা জানায়, জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় লোকজন। সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ ঢাকা সিএমএইচ থেকে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়। শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছানোর পর স্থানীয়রা সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশু আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ঘাতকের সর্বোচ্চ বিচারের দাবিতে প্রতীকী কফিন নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঘাতকের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মাগুরায় আসিয়ার ধর্ষক হিটু শেখের বাড়িতে এখনও ভাঙচুর চালাচ্ছে স্থানীয় লোকজন। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কি পরিস্থিতি আমাদের জানাবেন এবং বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলতে পেরেছেন কিনা এবং তাদের প্রতিক্রিয়া কি? রাইসুল, আমি যেটা জানতে পেরেছি, মূলত বিকেল বেলা থেকেই বিক্ষুব্ধ যে জনতা রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছেন তারা এই বাড়িটি, হিটু শেখের এই বাড়িটি ভাঙতে শুরু করেন এবং এখনো আমি আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, এলাকার মানুষজন যারা রয়েছেন তারা এখনো বাড়িটি ভাঙচুর চালিয়েই যাচ্ছেন। এবং আমি যদি আরো একটু দেখাই যে বিভিন্ন আসবাবপত্র বা যে বাড়ির যে অংশ বিশেষ রয়েছে সেই জায়গাগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাবাসী বলছেন যে বাড়িটি একদম সম্পূর্ণরূপে না ভাঙা পর্যন্ত তারা
অবস্থান ত্যাগ করবেন না এবং মূলত শিশু আসিয়াকে ধর্ষণ করার কারণেই বা নির্যাতন করার কারণে, নৃশংসভাবে নির্যাতন করার কারণেই এই এলাকার যে বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারাই মূলত এই ভাঙচুরের কাজটি চালাচ্ছেন এবং রাত অনেকটা হয়ে গেলেও এখনো উৎসুক জনতা এবং বিক্ষুব্ধ যে জনতা সেই জনতার ভিড় এখনো কমে নাই এবং তারা এখনো তাদের সে ভাঙচুরের যে কাজ সে কাজটি এখনো করে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে এমন নৃশংসভাবে যে তারা নির্যাতিত হয়েছে শিশুটি, সেই নির্যাতন যাতে পরবর্তীতে আর কোনো শিশু না হয়। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সর্বশেষ আসিয়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজকে দুপুর 1টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে পরপর 2বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন এবং তৃতীয়বার তিনি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হওয়ার পর তিনি তার জ্ঞান ফেরেননি এবং তাকে আজ ঠিক 10:45 বা 9:40 দিকে মূলত দাফন করা হয় এবং তার এলাকার যে চেহারা ছিল বা পরিবেশ ছিল, শোকে স্তব্ধ ছিল এলাকাবাসী। তো এই ছিল হিটু শেখের বাড়ির এলাকা থেকে তার বাড়ি বা বাসভবন ভাঙচুরের সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপিকে অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সংস্কারের পাশাপাশি সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঢাকা মহানগর দক্ষিণের শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি জানান, কিছু দেশি বিদেশি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বলেন, টোকা দিয়ে ফেলে দেওয়ার মতো দল নয় বিএনপি। এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। একই সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস। যারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছেন, যারা আমাদের 17 বছরের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। অপরদিকে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি জানান নির্বাচনের রোডম্যাপের। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয়। কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ ধর্ষণ ও শাহবাগীদের বিচারের দাবিতে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে এসে শেষ হয়। সময় ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার সহ শাহবাগীদের বিচারের দাবি জানান তারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তির দাবিও জানান মিছিলে অংশগ্রহণকারীরা। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডের বেতন এবং 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পেতে যাচ্ছেন। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের রিভিউয়ের নিষ্পত্তি করে এই রায় দেন। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাভেদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো 11 ও 12তম গ্রেডে নির্ধারণ করা হয়েছিল 2014 সালে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 45 জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে 2019 সালে হাইকোর্ট রিটকারী 45 জনকে 10ম গ্রেডে উন্নীত করে 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে
না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারও 12তম গ্রেডে। তো এটা একটা সীমাহীন অন্যায় ছিল, এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। 10ম গ্রেডে বেতন এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন রিটকারী প্রধান শিক্ষকরা। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। তো আমরা বঞ্চিত থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চেষ্টা করেছি, কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি। এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। মর্যাদার লড়াই আমরা এতকাল লড়াই করেছি। মহান আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা। আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। একটা চক্রান্তের মাধ্যমে তৎকালীন কতিপয় বিডিআর সদস্য 2009 সালে পিলখানায় 57 সেনা সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজন করা সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে কথা বলেন তিনি। ইফতারের আগে সেনাপ্রধান নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করেন এবং জীবিত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করেন। একই সাথে তিনি স্মরণ করেন 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বীর সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের নিহত সদস্যদের এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকলের সাহসিকতা ও ত্যাগের কথা তুলে ধরেন। কতিপয় উশৃঙ্খল বিপদগামী বিডিআর সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেধাবী দেশপ্রেমিক ও অকুতভয় 57 জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে। তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে 25শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব। সদ্য নিয়োগকৃত বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তার বিরুদ্ধে যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে সিনেমা বানানোর অভিযোগ তুলেন তারা। রাজধানীর বিএফডিসি প্রাঙ্গণে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি বিএফডিসির এমডির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে বক্তারা বলেন, বর্ণচোরা ফ্যাসিস্টের দোসররা অন্তর্বর্তী সরকারকে এবং সার্চ কমিটিকে ভুল তথ্য সরবরাহ করেছে। এর ফলে বিএফডিসির এমডি পদে ফ্যাসিস্টের দালাল মাসুমা রহমান তানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অতি দ্রুত ফ্যাসিস্টের দালালদের চিহ্নিত করা সহ তার নিয়োগ বাতিল করার দাবি জানান তারা। সম্মেলনে নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকারের প্রত্যক্ষ মদদে প্রভাবশালীরা নদী দখল করে মানুষের জীবন হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। নদী বাঁচাতে নদী বিনাশী প্রকল্প বন্ধ করার তাগিদ দেন তিনি। এ সময় 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন দখলদার তৈরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর প্রেস ক্লাবে দেশের নদ নদীর বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। নদী দখলমুক্ত করতে অন্তর্বর্তী সরকারও ব্যর্থ জানিয়ে নগর বিশেষজ্ঞরা বলেন, বিগত সরকারের এমপি মন্ত্রীদের কারণে নদী জলাশয় দখলমুক্ত করা যায়নি। সে ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। এই যে নদী দখলের মতো হত্যা, গণহত্যা, এই গণহত্যা যারা চালিয়েছিলেন, এখনো যদি তাদের সাথে আপোষ চলে, তাহলে আমাদের ছাত্র জনতা কেন এত রক্ত দিল? এই রিপাবলিকের এই যে 6-7 মাস চলে গেল নতুন রিপাবলিকে, দখলদাররা কেন এখন আরো বেশি সোচ্চার? আমরা যে নদীমাতৃক বাংলাদেশ বা নদীকেন্দ্রিক যে সংস্কৃতি, এগুলো আর কয়েক বছর মধ্যে হয়তো আমরা দেখতে পাবো না, এগুলো আর থাকবে না যদি এই অবস্থায় এই উন্নয়ন, তথাকথিত উন্নয়ন সহিংসতা যদি চলতে থাকে। দীর্ঘদিন নদী রক্ষা আন্দোলনে যুক্ত থাকা অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, নদীমুখে বাঁধ, নদীকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় দখলদারেরা ধ্বংস করেছে দেশের প্রাণ প্রকৃতি। পানি নিয়ে ভারতের আধিপত্য ঠেকাতে দ্রুত জাতিসংঘের পানি আইনে অনুস্বাক্ষর করার দাবি জানান তিনি। তার মানে একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে বাংলাদেশের সরকার নিজে, আর তৃতীয় হচ্ছে যে ক্ষমতাশালী যে সমস্ত বিভিন্ন কোম্পানি কিংবা বিভিন্ন ব্যক্তিবর্গ, তার মধ্যে আগে এমপি মন্ত্রী তারা ছিল, এবং বড় বড় ব্যবসায়িক সংস্থা, যারা
এই নদী দখল এবং দূষণের প্রধান ভূমিকা পালন করছে। এই সরকারের প্রধান করণীয় 1 নম্বর করণীয় হচ্ছে ওই জাতিসংঘের যে আইন আছে সেই আইনে, যে পানি আইন, সেই আইনে অনুস্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পরিবেশবাদী সংগঠনগুলো। এই নদী নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের তথ্য প্রযুক্তি খাতকে রাজনীতিকরণ করবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে ইউনাইটেড আইসিটি ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় ইউনাইটেড আইসিটি ফোরামের আহ্বায়ক ফয়সাল আলিম তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তথ্য প্রযুক্তি খাতে দলীয়করণ ও দুর্নীতি চিত্র। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠন করলে দেশে বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিকে গতিশীল করতে দেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রাধিকার দেবে বিএনপি। দেশের উদ্যোক্তাদের দিকে পলিসি মেকারদের একটা ভাবনা থাকা উচিত। একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা উই ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটাকে পলিটিসাইজ করবেন না। এন্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের না। আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাই একটা সমন্বিত কর্মসূচির আহ্বান জানাবো, যাতে কিনা আগামী দিনে টোটাল আইসিটি সেক্টর এমনভাবে কাজ করে যাতে অতীতের যে দুর্বিষহ দিনগুলো আমাদেরকে দেখতে হয়েছে এগুলো আর দেখতে না হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।